হামজা, সুমিত, কিউবা এই ত্রিফলার সমন্বয়ে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এখন বাংলাদেশের। এমনকি এই মিডফিল্ড নিয়ে এশিয়ান লেভেলেও ফাইট দেওয়ার জন্য ক্যাপেবল বাংলাদেশ। যুদ্ধ কোনো সমাধান নয়, আসুন নিরীহ জনগণকে বলির পাঠা না করে আলোচনার টেবিলে সমাধান খুঁজি। বাই দ্য ওয়ে, আজকে আমাদের বিষয় বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার আগামী 10 জুন যে ম্যাচ হতে যাচ্ছে, সেই ম্যাচের কেমন স্কোয়াড বাংলাদেশের হতে পারে সেটা নিয়ে। চীনের দুঃখ যেমন হুয়াংহু নদী, ঠিক তেমনি বাংলাদেশ ফুটবলের চিরকালীন দুঃখ স্ট্রাইকার। মিডফিল্ডে যতই হামজা, সুমিত কিংবা কিউবা মিচেলেরা যুক্ত হোক না কেন, ফরওয়ার্ড লাইন যদি প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে না পারে, যদি হাফ চান্স বলি কিংবা ফুল চান্স বলি, সেই চান্সগুলোকে গোলে কনভার্ট করতে না পারে, তবে সুফল আসবে না, কিছুতেই আসবে না। যদিও সিঙ্গাপুরের এগেনস্টে এই দৃশ্যপট বদলানোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতের বিপক্ষে ফাহমিদুলের না থাকা নিয়ে মাঠে এবং মাঠের বাইরে, স্পেশালি মাঠের বাইরে জলগোলা অনেক হয়েছে। এতে যেমন বাংলাদেশ ফুটবলের জোয়ার এবং জনপ্রিয়তা ভালোভাবে বোঝানো গিয়েছে এবং বুঝতে পেরেছে বিশ্ববাসী বা দেশবাসী, ঠিক তদ্রূপ কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল ফুটবল ফেডারেশনও। তাই টিম ম্যানেজমেন্ট এবার আভাস দিয়ে রেখেছে ফাহমিদুলের ব্যাপারে। তাই আমরা আশা করতেই পারি 10 জুনের ম্যাচে ফাহমিদুল থাকতেছে। যদি লেফট উইংয়ে ফাহমিদুল ইনক্লুড হয়, তবে আনডাউটেডলি আক্রমণভাগ খুরদার হবে। সুখবর আছে আরও, মেবি আলামিন, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোকাল ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরার, সেই আলামিন উইল স্টার্ট এগেনস্ট সিঙ্গাপুর। যদি লেফট উইংয়ে থাকা ফাহমিদুল এবং রাইট উইংয়ে থাকা রাকিবের সাথে নাম্বার 9 পজিশনের আলামিনের একটা সিনক্রোনাইজেশন হয়ে যায়, তবে আর ঠেকাইকে রসায়নটা যদি একবার জমে যায়, তবে সিঙ্গাপুর ম্যাচ তো বটে, এশিয়া কাপেও দেখা যেতে পারে বাংলাদেশকে। হামজা, সুমিত, কিউবা এই ত্রিফলার সমন্বয়ে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এখন বাংলাদেশের। এমনকি এই মিডফিল্ড নিয়ে এশিয়ান লেভেলেও যে কোনো দলের এগেনস্টে ফাইট দেওয়ার জন্য ক্যাপেবল বাংলাদেশ। চলুন আমরা দেখে আসি কেমন স্কোয়াড হওয়া উচিত বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে। গোলপোস্টের নিচে ওয়ান অ্যান্ড অনলি মিতুল মার্মা। যেহেতু আনিসুর রহমান জিকো অলরেডি রং ট্র্যাকে রয়েছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, আমি সেই কারণের দিকে গেলাম না। তাই মিতুলকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই। এই মুহূর্তে বাংলাদেশের বাস পাখি আমার কাছে মনে হচ্ছে একমাত্র মিতুল মার্মাই। দুই সেন্টার ব্যাক ফেয়ার তারিক কাজী এবং তপু বর্মন, অভিজ্ঞতা এবং এনার্জির একটা দারুণ কম্বিনেশন। দুই ক্লাব সতীর্থের উপর তাই নির্ভর করাই যায়। নিয়মিত অভিজ্ঞ এবং ডেডিকেটেড রাইট ব্যাক বিশ্বজিৎ ইনজুরিতে থাকায় তার জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে আরেক অভিজ্ঞ ডিফেন্ডার সাদুদ্দিনের। সাদুদ্দিনকে কিছুটা নড়বড়ে মনে হলেও ন্যাশনাল টিমের অভিজ্ঞতা এবং কিছুটা কোচ স্মৃতি মিলিয়ে সাদুদ্দিনই ভরসা। ব্রাদার্স ইউনিয়নের রহমত নিয়ে আছে, কিন্তু মনে হইতেছে না তাকে ট্রাই করা হবে। লেফট ব্যাক হিসেবে পুলিশ এফসির ইসা ফয়সাল আছে, কিন্তু ঢাকা মোহামেডানের নিয়মিত সেন্টার ব্যাক শাকিল আহাদ তপুর উপর সম্ভাবনা রয়েছে লেফট ব্যাক হিসেবে স্টার্ট করার। কোচ ইসা ফয়সালের চেয়ে শাকিল আহাদ তপুকে বেশি ফেভার করেন বলেই মনে হইতেছে। মিডফিল্ড নিয়ে আসলে কিছু বলার নেই, এটা জাস্ট ইমাজিন করার বিষয়। ক্যান ইউ ইমাজিনেশন যে বাংলাদেশের মিডফিল্ডে হামজা, সুমিত, কিউবা, হোয়াট এ মিডফিল্ড! বিশ্বমানের মিডফিল্ড এখন বাংলাদেশের। কোচের ফ্রিও ফরমেশন 4-3-3। এই 4-3-3 ফরমেশনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী। তার কোনো বিকল্প আমরা খুঁজবো না, কিংবা তার কোনো বিকল্প হবে না। তার সঙ্গী ইউজুয়ালি হওয়ার কথা সুমিত সোম কিংবা কিউবা মিচেলের, কিন্তু কিউবা মিচেলকে নিয়ে সেই অর্থে দৃশ্যমান কোনো অগ্রগতি বাকুফের তরফ থেকে দেখা যাচ্ছে না। সো এখানে মাহবুবুর রহমান জনি অথবা হৃদয় স্টার্ট করতে পারেন যদি কিউবা মিচেল আসতে না পারেন। মাহবুবুর রহমান জনি এবং হৃদয় both are favorites to Mr. Cabrera, so they are bound to be included in the best 11. But our captain Jamal Bhuiyan is still capable to play at least 60 or 70 minutes regularly. তবে মিডফিল্ড পজিশনে রয়েছে একাধিক অপশন, যেমন দুই সোহেল রানা তো রয়েছেই, চন্দন রায় এবং কাজেম শাহ কিরমানির মতো মিডফিল্ডারও আছেন। এখন কোচ কাকে ফেভার করেন সেটাই একটা বড় বিষয়। তবে আশা করব ভারত ম্যাচের সেম বুলের পুনরাবৃত্তি
হয়তো কোচ এবার গটাবেন না। কোচ ফ্রিতে কিংবা ক্লাব ফ্রিতির উদ্যোগে গিয়ে কোচের যে একটা প্ল্যানিং আছে সেই প্ল্যানিং নিয়ে এবং কোচ যদি একটা ক্যাপেবল একাদশ নিয়ে মাঠে নামতে পারে সিঙ্গাপুরের এগেনস্টে এবং তার যে প্ল্যানিংটা রয়েছে সেই প্ল্যানিংটা যদি মাঠে নামা 11 জন সঠিকভাবে এক্সিকিউট করতে পারে, একটা দল হিসেবে একটা দল হয়ে খেলতে পারে, তবে ক্যারিসমেটিক কিছু একটা ঘটানো পসিবল হবে। বহুকাঙ্ক্ষিত ফরওয়ার্ড লাইন, বহু কাঙ্ক্ষিত বলছি কারণ আমাদের সবচেয়ে উইক জোন হলো এই অ্যাটাকিং পজিশনটা। আপনি চ্যাটজিপিটিতে যদি লেখেন যে বাংলাদেশ ফুটবলের উইক জোন কোনটি, তারা একদম এক বাক্যে বলে দিবে আক্রমণ ভাগ। প্রায় প্রতি ম্যাচে বাংলাদেশের মিডফিল্ড থেকে কিংবা দুই উইং থেকে বুড়ি বুড়ি গোলের সুযোগ সৃষ্টি হয়, কিন্তু এই সুযোগগুলোকে তারা নষ্ট করে অসাধারণ এক ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে। এখানে কোচের দায়ও রয়েছে। কোচ এই দায় কোনোভাবেই এড়াতে পারেন না, কারণ কোচকে আমরা দেখেছি প্রায় প্রতিটি ম্যাচে কোচ কোনো একটা প্রপার নাম্বার 9 নিয়ে মাঠে নামেন না। তিনি গার্দিওলার অনেক বড় ফ্যান, তিনি গার্দিওলার মতো মিডফিল্ড নিয়ে মাঠে নামতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যে কোনো কোচের একটা প্ল্যানিং থাকে সে করতে পারেন, কিন্তু যদি তার ওই প্ল্যানিংটা যদি ওয়ার্কআউট না করে, ম্যাচের পর ম্যাচ যদি ওই প্ল্যানিংটা কলাপসড হয়, তাহলে নিশ্চয় তাকে প্ল্যান বিতে যেতে হয়। কিন্তু আমাদের কোচ মিস্টার কাবরেরা সেই প্ল্যান এ কিংবা প্ল্যান বি বুঝার কোনো ওয়ে আমরা দেখি না। কিন্তু নিজের এবং নিজের শিষ্যদেরও যে কি ধরনের অ্যাবিলিটি রয়েছে সে সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। তবে আমি গার্দিওলাকে ফলো করব। গার্দিওলা বিশ্বের সেরা কোচ, কিন্তু আমার কাছে সেই রিসোর্স থাকতে হবে। গার্দিওলাকে ফলো করার মতো সেই রিসোর্স আমার যদি না থাকে, তাহলে আমি গার্দিওলাকে ফলো করে গার্দিওলার মতো স্কোয়াড নিয়ে মাঠে নামলে তো হবে না। যাই হোক, যদি ফাহমিদুল ইনক্লুড হয় তবে লেফট উইংয়ে ফাহমিদুল এবং রাইট উইংয়ে সাউথ এশিয়ার বেস্ট উইঙ্গার রাকিব। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোকাল ফুটবলারদের মধ্যে টপ স্কোরার আলামিনের সুযোগ পাওয়াটা প্রায় কনফার্ম। যদি কোচ অতিরিক্ত ফাঁকনামো না করে, তবে সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ উইল উইন অ্যাটলিস্ট 2-0 ব্যবধানে। আপনার কি মনে হয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কোন দল জিতবে? বাংলাদেশ যদি জিততে পারে তাহলে কত গোলের ব্যবধানে জিততে পারবে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের তরুণ সমাজকে সঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্য ফুটবলের সাথে থাকুন। নট অনলি ফুটবল, বাংলাদেশের যে কোনো স্পোর্টসের সাথে থাকুন। তরুণ সমাজ যত স্পোর্টস মুখী হবে, তরুণ সমাজ যত ফুটবল মুখী হবে, ক্রিকেট মুখী হবে, তত তরুণ সমাজের যে বিপথে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে দেশ রক্ষা পাবে। তরুণ সমাজ আগামীর ভবিষ্যৎ। এই তরুণ সমাজকে রক্ষা করার জন্য তাদেরকে আমাদের আরো বেশি করে স্পোর্টস মুখী করতে হবে। ধন্যবাদ সবাইকে।